আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত আপনাদের। শুরু করছি খাদ্য নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সাপ্তাহিক অনুষ্ঠান নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। অনুষ্ঠানটির কো স্পন্সর জিমস্টেক ইন্টারন্যাশনাল। আজ অনুষ্ঠানের অষ্টম পর্ব। আজকের আলোচ্য বিষয় হাটে হোক নিরাপদ পশুর নিশ্চয়তা। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড। প্রিয় দর্শক, দেশ জুড়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে কুরবানির হাটের পশু জমতে শুরু করেছে। আপনারা সবাই জানেন। তো আমাদের আজকের যে বিষয়, সকলের সামনে একটাই প্রশ্ন, যে আমরা বাজার থেকে কি নিরাপদ পশু কিনছি? অসুস্থ পশু, অবৈজ্ঞানিকভাবে পৃষ্ঠপোষকরণ, ক্ষতিকর ওষুধের ব্যবহার কিংবা অস্বাস্থ্যকর হাট ব্যবস্থাপনায় এই বিষয়গুলো আমাদের খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ। আজকে এই বিষয়গুলো জানার জন্যই আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার শফিউল আহাদ সর্দার, আহ্বায়ক বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন এবং সাবেক পরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর, এবং এরপরে রয়েছেন ডাক্তার শরণ কুমার সাহা, ভেটেরিনারি অফিসার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। অনুষ্ঠানের শুরুতেই ডক্টর শফিউল আহাদ সর্দার স্বপন, আপনার কাছে প্রশ্ন করব যে কোরবানির পশু বলতে, মানে আমরা যে কোরবানি দিতে যাচ্ছি, নিরাপদ পশু বলতে আমরা আসলে কোন পশুগুলোকে বুঝবো? আপনার প্রশ্নে যাওয়ার আগে, উত্তরে যাওয়ার আগে আমি বলছি, এরকম একটা সুন্দর টপিক্সের উপরে আপনারা আজকের আলোচনা অনুষ্ঠান আয়োজন করেছেন। সেই জন্যে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড এবং জিটিবিকে আমার পক্ষ থেকে এবং আমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে নিরাপদ পশু এটা খুবই আপেক্ষিক একটা বিষয়। নিরাপদ আমরা কতটুকু যাব? তো আমরা নিরাপদ, কুরবানির জন্য নিরাপদ পশু হলো যে পশুটি রোগমুক্ত, অর্থাৎ নিরোগ, এবং যেটা স্ট্রং এবং স্টাউট, যাতে কোনো আমরা যদি আরও খুব ভিতরের দিকে চিন্তা করি, অ্যান্টিবায়োটিকের কোনো রেসিডিউ থাকবে না, স্টেরয়েড মুক্ত থাকবে, হরমোন মুক্ত থাকবে, এরকম পশুটাকেই আমরা নিরাপদ পশু বলতে পারি। এবং আমরা যদি মনে করি যে স্বাস্থ্য, শুধু পশুটা শুধু অ্যান্টিবায়োটিক মুক্ত হইল বা এরকম শুধু না, তার মাংস ভালো কিনা, সেই জন্য কিন্তু আসলে পশুটা যে লালন পালন করে সেই দিকে কিন্তু আসলে পিছনে আমাদেরকে নজর দিতে হবে। পশুটা স্বাস্থ্যসম্মত উপায়ে লালন পালন হয়েছে কিনা, তার খাবার ব্যবস্থাপনা কিরকম ছিল, সেইগুলিও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, মানে তাকে হিস্ট্রিটা নিতে হবে। কারণ পশুকে যদি আমরা সঠিক উপায়ে লালন পালন না করি, তাহলে কিন্তু আমরা নিরাপদ আমরা মাংস পাবো না। পশুকে যদি আমরা সঠিকভাবে খাদ্য ব্যবস্থাপনা দিতে না পারি, তাহলে কিন্তু আমরা পশু থেকে ভালো মাংস বা নিরাপদ মাংস আমরা পাবো না। পশু হলো মানে ঘাস খাওয়ার জন্যে সে তৈরি থাকে। তো আমরা যদি শুধু বেশি কনসেন্ট্রেট দিই, দানাদার খাবার দিই, অথবা অন্য কোনো খাবার দিয়ে যদি পশুকে লালন পালন করি, সেই খাবার ব্যবস্থা দিই, তাহলে কিন্তু পশুটা নিরাপদ হবে না। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা নজর দিতে হবে যে পশুর লালন পালন এবং তার খাদ্য ব্যবস্থাপনা ঠিক ছিল কিনা। এবং পাশাপাশি ধর্মীয়ভাবেও আরেকটা জিনিস আমাকে লক্ষ্য রাখতে হবে, তার সঠিক বয়স আছে কিনা। সেটাও কিন্তু এক ধরনের নিরাপদ ধর্মীয়ভাবে। আমাকে যদি 2 বছরের, এটা সায়েন্টিফিকভাবে বলা আছে যে পশুকে আপনি কখন স্লটার বয়স, একেবারে কম বয়সও আপনি করতে পারবেন না, অনেক বেশি বয়স্কেও হলে সেই মাংস কিন্তু নিরাপদ মাংস হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। থ্যাংক ইউ। আপনার কাছে আবারও আসবো ডক্টর শরণ কুমার সাহা। জি, আপনি সিটি কর্পোরেশনে আছেন, কারণ আমরা কোরবানি আসলেই আমাদের বাজার ব্যবস্থাপনাগুলো কোরবানির হাটে সিটি কর্পোরেশন বা স্থানীয় সরকারের একটা অংশগ্রহণ আমরা চাই বা দেখি। সেক্ষেত্রে নিরাপদ পশুর হাট ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশন কিংবা স্থানীয় সরকারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? ধন্যবাদ ভাই আপনাকে। আরও ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড এবং জিটিভিকে এত সুন্দর এবং জনবান্ধব একটি সময়োপযোগী অনুষ্ঠান করার জন্য। আপনার উত্তর প্রথমে আসি প্রশ্নের, যে আমাদের স্থানীয় সরকার এবং সিটি কর্পোরেশন এর ভূমিকা এখানে হচ্ছে মূল স্টেক হোল্ডার হিসাবে তারা কাজ করছে। যে কোনো কোরবানির
সময় হাটে প্রথমত স্থানীয় সরকার যে বিভাগ, সিটি কর্পোরেশন এবং ভেটেরিনারি মেডিকেল টিম, মোবাইল ভেটেরিনারি মেডিকেল টিম বলি বা আদার্স যে হচ্ছে কিছু আন্তঃ ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করে আমাদের এই কুরবানি হাটের পশুর যে হচ্ছে ব্যবস্থাপনাটাকে সার্বিকভাবে তারা তদারকি করে। সেক্ষেত্রে সিটি কর্পোরেশন স্থানীয় সরকারের বিভাগের আন্ডারে হওয়াতে বিভিন্ন ঢাকা সহ উত্তর দক্ষিণ সাথে আমাদের যে অন্যান্য ঢাকার বাইরে সিটি কর্পোরেশনগুলো আছে সেখানে সাথে পৌরসভা এই ইউনিয়ন পর্যায় পর্যন্ত স্থানীয় সরকার বিভিন্নভাবে ইজারার মাধ্যমে, বিশেষ করে ইজারাদার নিয়োগের মাধ্যমে, এটা হলো হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইজারা পদ্ধতিতে তারা হচ্ছে হাট ব্যবস্থাপনাটা নিয়ন্ত্রণ করে থাকে। এখানে সার্বিকভাবে ইজারার যে ব্যাপারটা, এখানে কিছু শর্ত দেওয়া থাকে এবং এটা সম্পূর্ণ নিরাপদ এবং যাতে বস্তুনিষ্ঠ হয়। শর্তগুলো কি কি? শর্তগুলোর মধ্যে থাকে যে তারা প্রথমত বজ্র ব্যবস্থাপনা করতে হবে সঠিকভাবে, তারা হচ্ছে হাটের নিরাপত্তা ব্যবস্থা আছে এখানে, এবং জাল নোট, যাতে এখন আমরা ইদানিং দেখি যে হচ্ছে অনেক ধরনের জাল নোটের সয়লাভ হয়, এই জিনিসগুলো হচ্ছে ই করার জন্য তারাই করে। এবং মূলত পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় করে হাটের ব্যবস্থাপনাটা পরিষ্কার পরিচ্ছন্ন, জনবান্ধব এবং হচ্ছে সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ করার জন্যই সাথে আরো কিছু আর্থিক প্রতিষ্ঠান, বাংলাদেশ সিটি কর্পোরেশন এই উদ্যোগগুলো গ্রহণ করে। ভেটেরিনারি সেবা সমন্বয় করে থাকে। ভেটেরিনারি সেবার জন্য এখানে সিটি কর্পোরেশন আলাদা এবং হচ্ছে স্থানীয় ব্যাপার করে। সেখানে আমরা মোবাইল ভেটেরিনারি ক্লিনিক হচ্ছে হাটের বিগত দিনগুলোতে, জি বুঝতে পারছি, দিনগুলোতে আমরা ধন্যবাদ। আমরা আসছি আপনার কাছে আবারও। ডাক্তার শফিউল আলম সর্দার স্বপন, আপনার কাছে জানতে চাইব, সাধারণত ক্রেতারা হাটে গিয়ে কিভাবে একটি সুস্থ পশু চিনবেন? এটা একটা বড় প্রশ্ন আমাদের যারা ক্রেতা থাকে। যারা কুরবানি দেন তারা কিন্তু গরু লালন পালন করেন না, সুতরাং তাদের ক্ষেত্রে এটা বেশি জরুরি। জি, আপনি যদি একটু বলেন। আসলে সাইন্টিফিক্যালি অনেকগুলি ইন্ডিকেটর আছে, তো আমরা যদি সেইগুলিতে না যাই, একজন সাধারণ মানুষ সুস্থ পশু কীভাবে চিনবেন সেটা যদি আমরা বলি, মানে খুবই সিম্পলি যদি আমরা চিন্তা করি যে একটা এনিমেল সে সুস্থ বা অসুস্থ এটা ডিপেন্ড করে তার শরীরের তাপমাত্রার উপর। আপনি যদি দেখেন যে খুব বেশি তাপমাত্রা হয়, তাপমাত্রা বেড়ে যায়, তাহলে বুঝতে হবে যে গরুটা খুব সুস্থ না, মানে অসুস্থতার দিকেছে। আবার পাশাপাশি যে তাপমাত্রা যদি আবার একেবারে ঠান্ডা হয়ে যায় শরীর, তাপমাত্রা অনেক নিচে নেমে যায়, সেটাও কিন্তু অসুস্থতার লক্ষণ। অ্যানিমেলকে দেখতে হবে যে গরুর নাকের যে কালো অংশটা সেইটা ভিজে ভিজে থাকে, মাজেল যেটাকে আমরা বলি, কালো অংশটা, আমরা যদি সাইন্টিফিক্যালি মাজেল না বলি, আমরা কালো অংশটা যে থাকে নাকের, সেই অংশটাতে ভিজা ভিজা থাকবে, বিন্দু বিন্দু। কিন্তু যদি এটা ড্রাই হয়ে যায়, শুকনা থাকে, তাহলে বুঝতে হবে যে তার কিছুটা সমস্যা হয়তো বা আছে। শ্বাসকষ্টটা আমরা লক্ষ্য করতে পারি যে পশুর শ্বাসকষ্টটা আছে কিনা, বা শ্বাস প্রশ্বাস তার ঠিকভাবে হচ্ছে কিনা। আবার গরু যদি বাঁধা অবস্থায় থাকে তাহলে সে কিন্তু একটু চঞ্চলতা দেখাবে, একটু অন্য পশুর দিকে দেখে তেড়ে যেতে থাকবে, এরকম একটা থাকবে। খাবার দিলে সে খুব স্পন্টেনিয়াসলি খাবারটা গ্রহণ করবে, খাবারটা নিয়ে নিতে হবে। এবং মুখে যদি খাবার ধরা হয় সেই খাবারটা নিবে। এবং একটু বেশি সময় ধরে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবে যে এনিমেলটা বসে জাবর কাটছে। জাবর যদি কাটে তাহলে জাবর কাটাটা হলো যে পশুর জন্য, রুমিনেন্ট পশু যেগুলি আছে সেগুলি একটা লক্ষণ হলো সে সুস্থতার লক্ষণ। আরও কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে যে তার চঞ্চলতা আছে কিনা, স্পন্টেনিয়াস সে চলাফেরা করছে কিনা, তার চঞ্চলতাটা আছে কিনা, সেইটা একটা আমাদের লক্ষ্য রাখতে হবে। মুখে লালা জ্বরে কিনা, সেইটা মুখে যদি লালা জ্বরে তাহলে কিছু ডিজিজ আছে, সেই ডিজিজগুলি আছে এবং অন্য কোনো আছে। এইগুলি খুব সিম্পলি যদি একজন সাধারণ মানুষও দেখে তাহলে যাবে। গরুর হাত যদি ধরে বা কানের গুঁড়াতে ধরলে সে একজন মালিক বা একজন ক্রেতা ঠিকই বুঝতে পারবেন। জি, ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্নে যাব আমি, যে অবৈজ্ঞানিক হৃষ্টপুষ্টকরণ, সাধারণত আমাদের এই কুরবানি আসলেই আমাদের এই কথাটা চলে আসে, তো এই বিষয়ে মানে এই অবৈজ্ঞানিক হৃষ্টপুষ্টকরণ বা মোটা তাজাকরণ যাই বলি না কেন, এটা কতটা ঝুঁকিপূর্ণ? আসলে যদি অবৈজ্ঞানিকভাবে করে তাহলে তো অবশ্যই ঝুঁকিপূর্ণ, কিন্তু আসার কথা হলো
আপনাকে বলছি আমি এটা, এবং দর্শক যারা আছেন তাদেরকে বলছি, আমাদের এই একবিংশ শতাব্দীতে এসে বাংলাদেশের খামারিরা কিন্তু আর সেই অবৈজ্ঞানিক উপায়ে কোনো খামার তৈরি করছেন না। এখন কিন্তু সবাই বৈজ্ঞানিক উপায়েই তারা লালন পালন করছেন, এবং তারা কিন্তু এখন ম্যাক্সিমাম খামারিরা কিন্তু স্মার্ট ভাবে, আমরা যেটা বলি যে স্মার্ট ফার্মিংয়ের দিকে এগিয়ে গিয়েছেন। আর এখন আপনি যে কথাটা বলছেন, এখন কিন্তু আর প্রাণী সম্পদ অধিদপ্তর বা যারা স্টেক হোল্ডাররা আছে তারা কিন্তু এখন মোটা তাজাকরণ বলছে না, তারা বলছে হৃষ্টপুষ্টকরণ। আমরা অনেকেই বলি যে অবৈজ্ঞানিকভাবে একটা সময় হরমোন ব্যবহার করা হতো, স্টেরয়েড ব্যবহার করা হতো, কিন্তু এখন কিন্তু আর ওইরকম হরমোনও ব্যবহার হচ্ছে না, স্টেরয়েড এগুলো নিষিদ্ধ না, এগুলি নিষিদ্ধ। শুধু নিষিদ্ধ না, প্রাণী সম্পদ অধিদপ্তর, সিটি কর্পোরেশন এবং আদার্স যারা আছে তারা কিন্তু প্রচন্ড রকমভাবে মনিটর করছে। বিশেষ করে প্রাণী সম্পদ অধিদপ্তর, তারা এই কুরবানিটা একটাকে মানে অনেক বড় ধরনের কাজ হিসাবে তারা বছরের শুরুতে এই মনিটরিং এর কাজগুলি করে যাচ্ছে। যে আমার মনে হয় দর্শকরা বুঝতে পারছেন, আমরা আসলে যে কথাগুলো শুনি সেগুলো মোটেই ঠিক না। আমাদের হৃষ্টপুষ্টকরণ এটা বৈজ্ঞানিক উপায়ে আমাদেরকে এখন হচ্ছে আমাদের দেশে। প্রাণী সম্পদ অধিদপ্তর এই ব্যাপারে খুবই অ্যালার্ট আছেন। তো এরপর যে হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের ভূমিকা কি? আসলে হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের ভূমিকাটা হইল জাস্ট খামারি বা পাইকার যারা আছেন ওনাদেরকে সহায়তা করা, নাম্বার 1। নাম্বার 2, আরেকটা সাইড আছে যে ক্রেতা সাধারণ যারা আছে তাদেরকেও সহায়তা করা। আপনার একটা অ্যানিমেল আসছে, সে অনেক পরিবহন ধকল থাকে তার, সেই পরিবহন ধকলে দেখা যায় যে বাজারে অনেক সময় পশু অসুস্থ হয়ে যায়, সেটা হলো স্ট্রেস ধকল যেটাকে আমরা বলি। তো এই স্ট্রেসের জন্য যে তার যে সমস্যাগুলি হয় সেগুলি যে ভেটেরিনারি টিম মনিটর করছে এবং অসুস্থ পশুকে আইসোলেট করে রাখছে, এবং অসুস্থ পশু যাতে বিক্রি না হয় সেই ব্যাপারেও কিন্তু মেডিকেল টিম একটা ভালো ভূমিকা রাখে, ভেটেরিনারি মেডিকেল টিমরা। এবং আরও কোনো ক্রেতা যদি আপনার সেই টিমের সাহায্য চায়, ওনারা কিন্তু সেই সাহায্যটা করে, এবং সেইখানে কিন্তু মেডিকেশন করা হয় না, সেখানে হচ্ছে প্রাথমিক চিকিৎসা যেটা ওভারঅল স্বাস্থ্যগত বিষয়ে সুস্থতা এইগুলো দিচ্ছে, ক্রেতা বিক্রেতা উভয়কে সহায়তা করে। এবং এখানে কিন্তু বেসিক্যালি যদিও ভেটেরিনারি মেডিকেল টিম, এখানে কিন্তু আসলে কোনো চিকিৎসা হয় না, প্রাথমিক চিকিৎসা যেগুলি সেইগুলি কিন্তু প্রদান করা হয়। জি, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর শরণ কুমার সাহা আপনার কাছে আসছি। হাটে অস্বাস্থ্যকর পরিবেশ রোধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়? আমাদের অনুষ্ঠানটা আসলে যেটা আমরা করছি যে নিরাপদ পশুর হাট, আমরা প্রথমত যখন সিটি কর্পোরেশন থেকে ইজারা দেওয়া হয় সেখান থেকে শুরু করে সার্বিকভাবে ভেটেরিনারি মেডিকেল টিম, ভ্রাম্যমাণ ভেটেরিনারি মেডিকেল টিমের মাধ্যমে আমরা এটা নজরদারি করি যে সেখানে কি অস্বাস্থ্যকর পরিবেশ আছে কি না। কারণ এটা শুধুমাত্র একটা ধর্মীয় অনুভূতির জায়গায় নয়, এই হাটটা হলো একটা জনস্বাস্থ্যর সাথে সম্পর্কিত বড় একটা বিষয়। কারণ আমাদের হচ্ছে জেনেটিক ডিজিজ বলে কিছু ওয়ার্ড আছে এই ভেটেরিনারি সায়েন্সে, সেখানে অ্যানিমেল টু হিউম্যান, হিউম্যান টু অ্যানিমেলে সেখানে হচ্ছে কন্টামিনেট হওয়ার একটা চান্স আছে, বিভিন্ন ডিজিজ যেটা অ্যানিমেল থেকে হিউম্যানে আসতে পারে, যেমন অ্যানথ্রাক্স, এফএমডি, এই ব্রুসেলোসিস ইত্যাদি কিছু মেজর ডিজিজ আছে। এগুলো যাতে আরও হচ্ছে মানুষের কাছে নিরাপদভাবে আমরা হচ্ছে পূর্বে পশুটা পৌঁছে দিতে পারি, এই জন্য আমাদের সবসময় তদারকি থাকে। সেক্ষেত্রে আমরা জীবাণুনাশক স্প্রে করি আমরা, এবং আমাদের বর্তমান প্রশাসক মহোদয় হচ্ছে চটের ব্যাগ প্রত্যেকটা হাটে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ সরবরাহ করছে, যাতে নিয়মিত এবং প্রতিনিয়ত বজ্রগুলো ঠিকমতো কালেকশন করতে পারে এবং জায়গা মতো সবাই বজ্র ফেলে, এবং সাথে সাথে ডিইটি পাউডার, ব্লিচিং পাউডার যথেষ্ট পরিমাণ আমরা সাপ্লাই করছি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে পানি। জি, এবং পানি আমরা গরুগুলো মানে অনেক দূর থেকে আসে, জি, পানি এবং স্যানিটেশন এই বিষয়টা আমরা হচ্ছে আমাদের ইজাজতের শর্তের মধ্যে বলা আছে পর্যাপ্ত পরিমাণ নিরাপদ পানি ব্যবস্থা করতে হবে, সাথে যাতে স্পেস এবং হচ্ছে সময় উপযোগী হচ্ছে তারা হচ্ছে খামারিরা যারা আসে পায় জায়গাটা, আপনারা কি মানে অসুস্থ পশু আসতে যেগুলো মানে আইসোলেট করার জন্য আলাদা জায়গা আছে আপনারা করে থাকেন? আমরা হচ্ছে তাতে নির্দেশ দিয়েছি যে যে পশুগুলো হচ্ছে অসুস্থ হয়ে যায় তাদের জন্য আলাদা একটা হচ্ছে ব্যবস্থা করার জন্য, যেখানে আমরা আইসোলেশন
করতে পারি। প্রাথমিক চিকিৎসার যেহেতু বললাম, আমরা সমন্বয়, প্রাণী সম্পদ অধিদপ্তরের সমন্বয়ে আমরাও আমাদের ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করেছি। সেই অনুযায়ী আমরা ওইটা ইন্সপেকশন করি আমাদের টিমের সদস্যদের মাধ্যমে, ডাক্তার এবং সদস্যরা মিলে। যদি দেখি যে তারা অসুস্থ, তাহলে তাদের জন্য আমরা আইসোলেশনের ব্যবস্থা করে থাকি এবং 2 থেকে 3 দিন অবজারভেশন করি। না হলে পরবর্তীতে সেটা এই পশুগুলো যেগুলো আলাদা করলেন, পরবর্তীতে এই পশুগুলো কি করা হয়? আমরা অবজারভেশনে যদি 1 থেকে 2 দিনের মধ্যে সুস্থ না হয়, তাহলে খামারিকে সেটা বিক্রয় থেকে বিরত রাখার কথা বলে রাখি। যদি সেক্ষেত্রে তারা বিরত না রাখে, আইনত ব্যবস্থা নেওয়ার। আচ্ছা, আরেকটি কোশ্চেন করব, যে হাটে জনসচেতনতা বাড়াতে কি করা উচিত বলে আপনি মনে করেন? এটা তো একটা ব্যাপক মানুষের সমাগম, সব মানুষকে সচেতন করার ক্ষেত্রে কি ধরনের স্টেপ আপনারা নিয়ে থাকেন? আর আসছে আর কয়েকদিন মাত্র কুরবানির ঈদের। এখনই সময় যথেষ্ট সচেতনতা বাড়ানো এবং সবাইকে সচেতন হয়ে হাটের যে নিরাপদ পশুটা ক্রয় করার জন্য। এক্ষেত্রে অবশ্যই আমাদের থেকে আমরা বড় একটা ভূমিকা রাখি। আমরা মাইকিং করি, আমরা লিফলেট বিতরণ করি এবং বিভিন্ন স্থানীয় মসজিদের মাধ্যমে সবাইকে যারা আছে তাদের নির্দেশ দেওয়া আছে জনসচেতনতামূলক যে কার্যক্রমটা নেওয়া যায়, আমরা তাদের বলে দিয়েছি সেভাবে। সাথে অনলাইন আমাদের পেজ আছে, সাথে সোশ্যাল মিডিয়া আছে। এখন আমরা সবাই অনলাইনের যুগে এগুলো জানি, এবং গণমাধ্যমেও সেটা আমরা প্রচারণা ব্যাপক করে থাকি। জনসচেতনতা, নিরাপদ হাট আর কি, নিরাপদ হাট নিশ্চিত করতে আসলে সচেতন ক্রেতারাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোন ধরনের পশু কখনো কুরবানির জন্য কেনা উচিত নয়, যদি আপনি একটু বলেন। আপনার এই প্রশ্নের আগে আমি আরেকটু করছি। আপনারা যে ভেটেরিনারি মেডিকেল টিমের কথা বলছিলেন, আসলে ভেটেরিনারি মেডিকেল টিমটা শুধু হাটেই কাজ করছে না, তারা কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর এবং স্টেক হোল্ডাররা, এনজিও, বিভিন্ন এনজিও, বিশেষ করে প্রাণী সম্পদ অধিদপ্তর কিন্তু বছর শুরুতেই তাদের কার্যক্রম শুরু করে দেয় ভেটেরিনারি মেডিকেল টিমের। সেখানে প্রাণী সম্পদ অধিদপ্তর প্রথমেই খামারিদের একটা তালিকা প্রস্তুত করে, কারা কারা গরুর হৃষ্টপুষ্টকরণ করবেন, কত সংখ্যা আছে সেইটা করে। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, উঠান বৈঠক করা হয় তাদের সাথে তাদের বিভিন্ন পোস্টার, লিফলেট এগুলি দেওয়া হয়। তাদেরকে সচেতনতা বৃদ্ধি করা হয় যাতে স্টেরয়েড বা তার লালন পালন কিভাবে করবে, তার খাদ্য ব্যবস্থাপনা নিরাপদ উপায়ে প্রাকৃতিক উপায়ে কিভাবে লালন পালন করবে, এগুলি কিন্তু বছরের শুরু থেকেই শুরু করছে এই যে ভেটেরিনারি মেডিকেল টিম বলছেন। আমরা কিন্তু সার্বিকভাবে মনে করছি যে এই 3 দিনই শুধু ডিউটি পালন করছে। নো, এটা কিন্তু আপনার প্রাণী সম্পদ অধিদপ্তর তারা বছর শুরুতে এই কার্যক্রমটা প্রস্তুতিটা অনেক আগে থেকে শুরু করে এবং সেই খামারিকে তারা প্রশিক্ষণ দিচ্ছে, তাদের সচেতনতা বৃদ্ধি করছে। পাশাপাশি তারা কিন্তু সেইটা কি ধরনের খাবারটা খাওয়াবে সেই খাবারটাও কিন্তু হচ্ছে সময়ের স্বল্পতার জন্য, তবে সেই খাবার ব্যবস্থাপনার সম্পর্কে আমরা বলতে পারছি না। তাদের বাসস্থান কি হবে সেটাও কিন্তু, সে কিভাবে চারণ করবে, তাকে এক্সারসাইজ করার সুযোগও কিন্তু এখন খামারিরা দিচ্ছে। পাশাপাশি প্রাণী সম্পদ অধিদপ্তর কিন্তু কসাই আবার 2 ধরনের আছে। একটা হলো যে পেশাদার কসাই, আবার অনিয়মিত মৌসুমি কিছু কসাই থাকে, তাদেরকেও কিন্তু আপনার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আবার আপনার কথাতে এবার আপনার প্রশ্নে আসি, যদি এক কথায় আমরা বলতে চাই, আমাদের যারা ক্রেতারা আছেন তারা সুস্থ, একেবারে স্ট্রং, যাতে চঞ্চল এরকম পশু দেখে বাজার থেকে ক্রয় করবেন। এবং খামারিদেরকে বলবো বা পাইকাররা যারা আছে, যে স্ট্রেস যেটা পড়বে পরিবহনের যে শেষ হবে, সেইখানে প্রচুর পরিমাণে পানি যদি খাওয়ায় তাহলে তার সেই ধকলটা কাটিয়ে উঠতে পারবে। এবং অনেক সময় যে তার শ্বাস প্রশ্বাস, তার মাজলের যে ভিজা ভিজা ভাব, সেগুলি কিন্তু আস্তে আস্তে রিগেইন করবে, সেগুলি ফিরে পাবে। জি, আপনি বলতেছিলেন, অলরেডি বলেছেন, আবারও বলি, আপনি আরেকটু যদি বলেন যে পরিবহনের সময়, হাটে পশু আনার সময় দূর দূরান্ত থেকে পশুগুলো ঢাকায় আসে কিংবা বড় বড় শহরগুলোতে আসে। তো এই পরিবহনের সময় কিন্তু আমাদের এই কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত, যারা গরু লালন পালন করেন এবং যারা পাইকার আছে, যারা কিনে আনেন, কোন বিষয়গুলো তাদের খেয়াল করা উচিত? এটা আমরা যদি খুব আইনগতভাবে বলি, তাহলে কিন্তু প্রাণী কল্যাণ আইন 2019-এ আপনাকে সেখানে বলা আছে যে গবাদি পশুর প্রতি নিষ্ঠুর আচরণ করা যাবে না। তো আপনি সিম্পলি যদি আপনি নিষ্ঠুর আচরণ না করেন তাহলে কিন্তু পরিবহনটা খুব স্মুথলি হবে। এখন নিষ্ঠুর আচরণের জন্য সেটা হলো যে আপনাকে মানবিক হইতে হবে। সেই মানবিকতাটা হলো কি যে আপনি অতিরিক্ত গরু আপনার একটা জায়গায় গাদাগাদি করে আপনি ট্রাকে আনবেন না, সেটাকে আপনি চোখে
আপনার কিছু জিনিস দেয়া দেয় যাতে না ঘুমায়া পড়ে, সেটা করা যাবে না। সেখানে যে মনিটর ঠিকভাবে রাখতে হবে। পশুকে যখন পরিবহন করবেন সেইখানে প্রচুর পরিমাণে পানি তাকে দিতে হবে, পানি খাওয়ানোর ব্যবস্থা রাখতে হবে ট্রাকে অথবা তার যানবাহনে। পশুকে যখন আপনার বাহন থেকে নামাবেন, ট্রাকে থেকে নামাবেন, তাকে সুন্দরভাবে নামানোর ব্যবস্থা করতে হবে এবং পশু যাতে হুঁচট না খায়, জাম্প না দেয়, সেই রকম ব্যবস্থা রেখেই তাকে সেখান থেকে পরিবহন থেকে মুক্ত করতে হবে। এবং হাটে আনার পর সেই পশুটাকে যতদূর সম্ভব খোলা জায়গাতে, যেখানে বাতাস ফ্লো আছে, বাতাসের প্রবাহ আছে, সেই জায়গাতে আপনি গরুকে রাখতে হবে। এবং আনার পরে প্রচুর পরিমাণে পানি, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা খুব সহজলভ্য, আপনি প্রচুর পরিমাণে পানি খাওয়াবেন। আরও কিছু দিতে হয়, কিন্তু সেটাও যদি আপনি না করেন, অ্যাটলিস্ট আপনি প্রচুর পরিমাণ পানি খাওয়াবেন। পানি খাওয়ালে তার সেই ধকলটা সে মুক্ত হইতে পারবে। আর পশু সুস্থ থাকার মানেই হলো যে পশু যদি সুস্থ থাকে তারপরে নিরাপদ মাংস পাবেন, মানসম্মত মাংস পাবেন আপনি। জি, ধন্যবাদ আপনাকে। ক্রেতাদের জন্য আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ কি এই কোরবানির ঈদে, যে ক্রেতারা মানে অনেক বিভ্রান্ত হয় অনেক সময় যে পশু কেনার ক্ষেত্রে, তে আপনার ক্রেতাদেরকে কিভাবে আপনি আশ্বস্ত করবেন? আসলে ক্রেতাদেরকে আমি আশ্বস্ত করতে চাই এরকমভাবে যে আপনারা খুব তাড়াহুড়া করে পশু চয়েস করবেন না। পশু নির্বাচন করার জন্য একটু ধীর স্থিরভাবে আপনারা যাবেন, যে অনেকগুলি পশু দেখে তারপরে একটা পছন্দ করাই ভালো। আর প্রথমেই আমি বলেছি যে অস্বাভাবিক মোটা যে গাভীগুলি, সেগুলি একটু অ্যাভয়েড করলে ভালো। আবার একেবারে শুকনা বা হাড্ডি সার সেরকমও কেনা যাবে না। মাঝারি সাইজের গরু, যেসব গরুগুলিতে প্রচুর পরিমাণে চর্বি জমে গেছে চামড়ার নিচে, সেইগুলি কিনা যাবে না। এবং গরু আপনি যখন পছন্দ করবেন তখন যদি একটু চাপ দেন, যদি চামড়াতে চাপ দিলে যদি ডেবে যায়, তাহলে সেই চাপটা যদি আবার খুব তাড়াতাড়ি ব্যাক না করেন, তাহলে বোঝা যাবে যে তার মধ্যে কিছু সমস্যা আছে, এখানে ফ্যাট বেশি আছে, চর্বি বেশি হয়েছে। আর অসুস্থ পশু তো কখনোই কেনা যাবে না। অসুস্থ পশুর লক্ষণ আমরা প্রথমেই বলেছি, আপনার তাপমাত্রা প্রচুর পরিমাণে বেশি থাকবে, কানে হাত দিলে বা শরীরে হাত দিলে আপনি সেটা বুঝতে পারবেন। আর আপনাকে সবচেয়ে বেশি হইতে হবে, আপনি মানবিক হইতে হবে। আপনি যখন গরুটা কিনবেন, কেনার সাথে সাথে বাড়িতে আনার সাথে আপনি পর্যাপ্ত পানি দিবেন, আপনাকে সবুজ ঘাস দিবেন, দানাদার খাবার কম দেওয়ার চেষ্টা করবেন আপনি। সেইখানে আপনি স্যালাইন পানি খাওয়াইতে পারেন। একসাথে যেদিন আপনি ঈদের দিন বা ঈদের পরের দিন আপনি যখন জবে করবেন, তখন পশুটিকে আলাদাভাবে জব করার চেষ্টা করবেন। একসাথে অনেকগুলো পশু জবে করবেন না, কারণ একটা পশু যখন পাশেই দেখে তার আরেকটা সঙ্গীকে জব করা হচ্ছে, তখন সে অনেকভাবে সে কষ্ট পায়, তার চোখে কিন্তু পানি পড়ছে, একটু অমানবিক হয়ে যায়। এবং সেই ক্ষেত্রে আমরা যারা ফ্ল্যাটে, ঢাকা শহরে বা অন্য অন্য জায়গাতে, আমরা যদি একটা চট দিয়ে আমরা ঢেকে দিই, একটা একটা করে কোরবানি দিই, একটা একটা করে জবে করে যদি তারপরে আবার নিয়ে আসি, তারপরে প্রসেসিং করি, চামড়া ছোলাই, তাহলে অনেক বেশি মানবিক হবে এবং পশুগুলিও একসাথে সেই খারাপ দৃশ্যটা, এই জবের দৃশ্যটা সে দেখতে পারবে না। জি, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আসবো ডাক্তার শরণ কুমার সাহা। হ্যাঁ, পশু পরিবহনে নিয়ে ইতিমধ্যে কথা হয়েছে। তো আমরা স্থানীয় সরকার কিংবা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই পশু পরিবহনের সময় তদারকির ব্যবস্থাটা কোন পর্যায়ে আছে আপনাদের? আমাদের এই পশু পরিবহনের সময় তদারকির ব্যবস্থাটা অত্যন্ত জোরদারভাবে আমরা গ্রহণ করেছি। এটি আগের চেয়ে পুলিশ প্রশাসন এবং আমাদের স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে আরও বেশি সক্রিয় এবং আরও বেশি সুগঠিত। আমরা দেখি যে যখন পরিবহন করে দূর দূরান্ত থেকে খামারিরা, তারা তো ম্যাক্সিমামই প্রান্তিক থেকে আসে, অনেক দূর দূরান্ত পথ পাড়ি দিয়ে যখন আসে, তাদের সেই যে পরিবহনের যে ভ্যাকেলটি, সেটার মধ্যে পর্যাপ্ত স্থান আছে কিনা, গাদাগাদি করে নিচ্ছে কিনা, যেটা স্যার বললেন, এটা আমরা তদারকি করি। সাথে তাদের কতটুকু রেস্টিং রাখা হচ্ছে, নাকি একটানা পরিবহন করা হচ্ছে, এটার ব্যাপারটা আমরা সচেতন করে দিয়েছি। সাথে পুলিশ প্রশাসনকে আমরা অবগত করেছি যাতে তারা পর্যাপ্ত পরিমাণ পানির সাপ্লাই এটা নিশ্চিত করতে পারে, এটা তদারকি করার জন্য। এবং সাথে এন্ট্রি করার সাথে সাথে আমরা দেখি যে কোনো রকম কোনো পশু, অসুস্থ পশু কি তারা আনতেছে কিনা, এটা আগে থেকে আমরা সেই বিষয়টাতে। জি, আমি জানতে চাচ্ছিলাম যে আসলে সিটি কর্পোরেশনের তদারকির জন্য আপনাদের ভেটেরিনারিয়ানদের জন্য কতটা পদ আছে? কারণ আসার সময় পুলিশ প্রশাসন তো তার প্রশাসনিক দিকটা, এখানে আমি তার স্বাস্থ্যগত, তার নিরাপত্তা বিষয়টা, সুস্থতা,
এই বিষয়গুলো কিন্তু ভেটেরিনারিয়ান ছাড়া হবে না। আমি আরেকটু অ্যাড করি, আমাদের সিটি কর্পোরেশনের যে জায়গাটা, সেখানে আমাদের লাস্ট সিটি কর্পোরেশন হলো বগুড়া সিটি কর্পোরেশন, সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এর সাথে একটু কষ্টও আছে যে আমাদের টোটাল 13টা সিটি কর্পোরেশনে ঢাকা উত্তর, দক্ষিণ এবং সম্ভবত খুলনা, রাজশাহী বাদে কোথাও হচ্ছে আমাদের পর্যাপ্ত ভেটেরিনারিয়ান নাই। সব মিলে হয়তো 13টা সিটি কর্পোরেশনের মাত্র 14 জন ভেটেরিনারিয়ান আছে, যেটা খুবই অপ্রতুল। এবং এই যেহেতু মানুষের কুরবানির পশুটা আসে হচ্ছে দূর দূরান্ত থেকে, একদম গ্রাম প্রান্তিক পর্যায় থেকে, পৌরসভা, ইউনিয়ন এখানে এবং জেলা, উপজেলা সব কিছু সিটি কর্পোরেশনের সাথে হচ্ছে সম্পৃক্ত। আমি মনে করি যে এখানে আরো বেশি হচ্ছে ভেটেরিনারিয়ান, দক্ষ ভেটেরিনারিয়ান দরকার। অনেক দরকার, তাহলে বুঝতে এই যে পারছি। পরিবহন এবং হচ্ছে যে আদার্স কোনো গ্যাপগুলো আছে, সেখানে মনিটরিংটা আরো সুগঠিত এবং সুন্দরভাবে আমরা আরো দরকার। আমি করতে পারবো। ডাক্তার শফিউল্লাহ সরদার আপনাকে বলবো, আপনি যেহেতু বিবিএর আহ্বায়ক, আপনাদের এই ব্যাপারে কোনো উদ্যোগ আছে কিনা যে কিভাবে এই জায়গাটাতে আমাদের আরো ভেটেরিনারিয়ানদেরকে ইনভলভ আপনাকে করা যায়? ধন্যবাদ। আসলে আমরা বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন অনেক দিন আগে থেকে আমরা বলে আসছি, যারা পলিসি মেকার আছে তাদেরকে আমরা বলেছি যে সিটি কর্পোরেশনের যে গ্রেড 1 যে সিটি কর্পোরেশনগুলি বা মিউনিসিপ্যাল কর্পোরেশনগুলি আছে, সেইখানে আসলে স্লটার হাউসগুলি সুন্দরভাবে তৈরি করা এবং মানসম্মত স্লটার হাউস, এবং সেই স্লটার হাউসগুলিতে অন্তত গ্রেড 1 সিটি কর্পোরেশনগুলিতে একজন করে ভেটেরিনারিয়ান নিয়োগ দেওয়া। কারণ একজন ভেটেরিনারিয়ান নিয়োগ দিলেই একটা সুস্থ জবাই হবে এবং নিরাপদ মাংসের নিশ্চয়তা পাওয়া যাবে। জি, শরণ কুমার শাহ, আপনি যদি বলেন যে আগামী কোরবানিতে আমরা কি সুস্থ পশু পাওয়ার প্রত্যাশা রাখি এক কথায়? জি, আমরা আশা রাখি সমন্বিত উদ্যোগে আমাদের সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার বিভাগ, পুলিশ প্রশাসন, প্রাণী সম্পদ এবং ক্রেতা বিক্রেতা সচেতনতার সকলের মাধ্যমে, সহযোগিতায়- সহযোগিতায় সচেতন হলেই আমরা এটাকে আরো সুন্দর মতো। আপনার প্রত্যাশা 10 সেকেন্ডে। আমি প্রথমেই বলেছি নিরাপদ পাবো কিনা 100%। নিরাপত্তা প্রচণ্ড রকম আপেক্ষিক ব্যাপার। উন্নত বিশ্বেও কিন্তু আসলে এখন 100% নিরাপদ মাংস পাচ্ছে না। তো আমরা আশাবাদী কিনা? আমরা অবশ্যই আশাবাদী, কারণ দিন দিন আমরা কিন্তু এগিচ্ছি। আর বিজ্ঞান কিন্তু চলমান। একটা সময় স্টল ফিডিং ছিল অনিরাপদ খাদ্য, নিরাপদ খাদ্যের জন্য গিয়া, এখন কিন্তু স্টল ফিডিং বলছে না, এখন কিন্তু আমরা বলছি যে স্টল ফিডিং না, চারণ করে করতে হবে। তো বিজ্ঞান যেহেতু আমরা প্রচন্ড জি, রকম ধন্যবাদ। আশাবাদী এবং একেবারে শুদ্ধ বা নিরাপদ মাংস যদি আমরা পেতে চাই, তাহলে সমন্বয়ের প্রয়োজন আছে। বিকল্প নেই। বিকল্প নেই। আমাদের সবার ধন্যবাদ। আমরা সমন্বয় দিতে অনুষ্ঠানের- হবে এবং আমরা আশাবাদী বিগত দিন থেকে আমরা অনেক দূর এগিয়ে এসেছি এবং আগামী এই বছর আমরা আরো বেশি এগিয়ে যাব জি, এবং ধন্যবাদ। ভবিষ্যতেও আমরা অনেক দূর এগিয়ে যাব নিরাপদ খাদ্য। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম নিরাপদ কুরবানি নিশ্চিত করতে শুধুমাত্র সুস্থ পশু নির্বাচনী নয়, প্রয়োজন সচেতন ক্রেতা, দায়িত্বশীল বিক্রেতা এবং কার্যকর ভেটেরিনারি সেবা এবং সমন্বিত প্রশাসনিক উদ্যোগ। দর্শক, হাটে হোক নিরাপদ পশু নিশ্চয়তা, নিশ্চিত হোক নিরাপদ মাংস ও জনস্বাস্থ্য। দর্শক, গুজব, ভুল বা আংশিক ধারণা নয়, প্রয়োজন খাদ্য নিরাপত্তার বাস্তব চিত্র ও বিজ্ঞানভিত্তিক তথ্যের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করা হলো এই অনুষ্ঠানের লক্ষ্য। দেখা হবে আগামী শনিবার একই সময়ে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, আগামী শনিবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।